গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজতে যায়। আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি, তাই জন্য আজকে একটু স্পেশাল করে চা করব, সময় নিয়ে চাটা করব আর কি। আর এখানে বড় একটা প্যাকেটে দুধ আনা হয়েছে, যেহেতু এখন আমি প্রোটিন এক্সট্রা খাচ্ছি, আমার তো দুধটা প্রতিদিন লাগে। তো কি বলুন তো, কদিন না প্যাকেট দুধ চা করা বন্ধ করে দিয়েছিলাম। একভাবে খেতে খেতে দেখবেন কেমন একটা একঘেয়ে লাগে, তাই জন্য আবার প্যাকেট দুধ দিয়ে চা করছি। আবার কটা দিন খাই, তারপরে আবার নয় চেঞ্জ করব। আর অল্প করে একটু আদা ঘষে দিয়েছিলাম, আদাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি, চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে অল্প একটু এলাচ দিয়েছিলাম। এলাচের গন্ধটা না বেশ ভালো লাগে। তন্ময় খেতে চায় না জানেন তো, ওর জন্য দিতে পারি না। চলুন, এখানে চায়ের রঙটা কিন্তু ভালো হয়েছে। আর আজকে দেখুন একটু বেশি করে করেছি, বেলায় খাবো বলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শনিবার, সকালে এখন 10টা বাজতে যায়, 10টা 10-15 হবে। আজকে রান্না বান্না কিচ্ছু করিনি। তিশান গেছে পড়তে 8টার দিক করে। তিশানের আজকে মামার বাড়ি যাওয়ার কথা ছিল, মানে পড়ে টড়ে এসে মা আসবে, ওকে নিয়ে যাবে। আর রবিবারে বিকেলবেলা আসবে আবার মায়ের সাথে। কিন্তু আমার ছোটো বৌদির গতকাল বলবো না, গত এক সপ্তাহ ধরেই শরীর খুব খারাপ। কিন্তু গতকাল থেকে ওর শরীরটা খুবই খারাপ, মানে হাত পা ঝিনঝিন করছে, গায়ে মনে রক্ত নেই। তো হসপিটালে গিয়ে আউটডোরে ডাক্তার দেখিয়ে এসছে, ব্লাড টেস্ট করেছে। কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টটা মঙ্গলবারে দেবে। ওই টেস্টের রিপোর্টটা আসলে তবে বোঝা যাবে যে ওর কী হয়েছে, কেন এগুলো হচ্ছে। তো গতকাল রাত থেকে নাকি খুবই শরীর খারাপ, সেই জন্য মা বলছে 3টে বাচ্চা একসাথে হলে না খুব বিরক্ত করে, জানেন তো। আর ওদের খেলার জায়গা বলতে ওই ছোটো বৌদির ঘরটায় 3টে বাচ্চা একসাথে হলে যা জ্বালায় ওরে বাপরে। আর তিশান তো ওখানে গেলে মারাত্মক বদমাইশি করে একদম। তো একটু আগে না, ওই 8টা 8:30টার দিক করে মা ফোন করে বললো যে এই সপ্তাহে আসতে হবে না, ছেড়ে দে, পরের সপ্তাহে নিয়ে আসবো। বৌদির শরীরটা একটু ভালো হোক তারপরে। 7টার দিক করে উঠলাম, রান্না করব। উঠে আমি জানি বাসি জামা কাপড় ছাড়ি, মুখ টুক ধুই, তারপরে তো রান্নাঘরে যাব। আমি উঠেছি নাইটি বার করবো বলে, ও বাবা তারপরেই বলছি কি রান্না করতে হবে না। আমি বললাম কেন গো? বলছে দূর, আজকে ভাবছি কাজে যাবো না, আজকে কোথাও যাওয়ার নেই এমনিও, তো দেখি ফোন করে বলে দেবো যাবো না। তো আমি সেই হিসাবে কী করলাম, আমি দূর তাহলে এখন আর উঠবো না, থাক শুয়ে পড়ি। 7টা, তখন 6:45 বাজতে যায়। আমি কী করলাম, আবার শুয়ে পড়েছি। উঠলাম তখন 7টা 40 না 35, তখন ওই টিশানকে ডাকছি যে কিরে উঠ, পড়তে যাবি। তারপরে আমি উঠে চাটা বসালাম। ও বাবা, কাজে যাবে না বলে আরাম করে শুয়ে চাটা খেয়ে তো ফোন দেখছে। ঠিক 8:45 করে ফোন আসলো, তন্ময়দা আসো একটু যাব, শপিং করতে যাবে। তো ব্যাস হয়ে গেল। বলছে আমাকে যেতে হবে না। দেখলে তো, তুমি শুধু শুধু রান্নাটা করতে মানা করলে। আমি তোমাকে ভাত দেওয়ার জন্য ছটফট করি, আর তুমি নিজের কথা ভাবো না। ওই গাড়ি চালিয়ে এসে তারপর ওই 1টা 1:30টার সময় আবার সাইকেল চালিয়ে এতটা আসতে না ওর ভালো লাগে না। খিদে পেলেও ও আসতে চায় না। যাই হোক, এটা আমার তো দোষ নয়, ওর দোষ। পোস্ত তো রাত্রিবেলা মাকে বেটে রাখতে বলেছিলাম। আমি জানি আলু পোস্ত করবো, ডাল করব আর ডিম কষা করবো, এইটাই চিন্তা ভাবনা করে রেখেছি। চলুন এখন বাসি কাজকর্ম করব, রান্না করব। আজ শনিবার, পুজো দেওয়া আছে। সব থেকে বড় কথা হচ্ছে তিশান এসেই দেখুন না কেমন করবে। ও গতকাল থেকে বলছে আমার জামা প্যান্ট গুছিয়ে দেবে, আমি যাব। তারপরে আবার ওই সাদা গেঞ্জিটা পরে পড়তে গেছে, বলছে এসে আর গেঞ্জি খুলবো না, খালি প্যান্টটা পরে রেডি হয়ে থাকবো, দিদাকে ফোন করব, দিদা এসে নিয়ে চলে যাবে। বেচারা এত আশা পড়েছে জানেন। চা খাওয়া হয়ে গেছে, বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে টুকটুক করে রান্না বান্না ঘরে সমস্ত কাজে লাগবো। আর আমি খালি টেনশন করছি তিশানকে এসে আমি কি বলবো। আমি চা করতে করতে মা ফোনটা করলো, এসে যেই শুনবে আগে মাকে ফোন করবে, বাবাকে ফোন করবে, ছোট বৌদিকে ফোন করবে। এখন ফোনের ওপর ফোন যাবে আমাদের বাড়িতে। বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটা দেখছেন কি অবস্থা, চলুন একটু পরিষ্কার করে নিই ভালো করে। বলছে সকাল থেকে খুব শরীর খারাপ, বলছে আজকে এখন এই সপ্তাহে আসতে হবে না। তুই গিয়ে বদমাইশি করবি, তুই ছাদে উঠবি, তোরা বল নিয়ে বাইরে বেরোবি। আজকে সকালবেলা 500 দুধের প্যাকেট তিশানকে বললাম এনে দে। এইটুকু দুধ আছে, রেখে দেবো, আগামীকাল সকালে চা হয়ে যাবে। ডিম 2টো বার করে রাখলাম, ডিমটা সিদ্ধ বসাবো। চলুন প্রোটিন এক্সট্রাকে খেয়ে নিই, 11টা 10 হতে যায়। অল্প করে একটু জল মুড়ি খেলাম, আর কিছু খাওয়ার মতো নেইও। এইটা শেষ হয়ে গেলে এইবারে ভাবছি দোকান থেকে একটা 500 কিনে নিয়ে আসবো। দোকানের 500টা প্রায় 550 টাকার মতো দাম দেখাচ্ছে, কিন্তু যদি সরকারি দোকান থেকে নিই ওটা 400 টাকায় হয়ে যাবে। তবে সরকারি দোকানে নাকি 500 পাওয়া যায় না, এরকম 250ই কিনতে হবে। বললো নিলে 2খানা নিতে হবে, 250 করে 500। আমাদের এখানে 500 পাওয়া যায় না। আর সকালে চা করেছিলাম, দেখুন একটু বেশি করে চা করেছিলাম।
আর ভুলেই গেছি, ভিডিও এডিট করতে বসে গেলাম। আর তিশান এতক্ষণ ধরে যা কাদা কাঁদছিল সে আর আপনাদের কি বলবো। চাল বার করতে গিয়ে কতটা চাল নিচে পড়ে গেল। ডাল হবে, আলু পোস্ত হবে, আর ডিমের কষা করব। এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু। ফ্রিজে সবজি কিচ্ছু নেই। আজকে সন্ধ্যেবেলা একবার বেরোবো। এমনিও তো আগামীকালের মাংস কিনতে যাব। আজকে যেহেতু শনিবার, রবিবার এখন না আর বেরোতে ইচ্ছা করে না। দেখি তন্ময় আসুক, যদি বলে বিরিয়ানি করব তাহলে আগামীকাল বিরিয়ানি করব। প্রোটিনেক্স খাওয়া হয়ে গেছে, চলুন রান্নাবান্নাটা বসিয়ে দিই। কিষানকে বললাম কান্নাকাটি করিস না বাবা, সন্ধ্যেবেলা যাব, ফুচকা খাইয়ে আনবো। আজকে ও মামার বাড়ি যাবে বলেই আমি আজকে ভেবেছিলাম নাহলে ঘরে ফুচকা করব। কিন্তু ও চলে যাবে বলেই আমি আবার ভাবলাম দূর ও থাকবে না, তাহলে থাক, করবো না। নাহলে আমি আজকে ভেবেছিলাম যে ফুচকা করব। ওকে বলেছিলাম যে মাকে বলবো বিকেলে আসার সময় আপনি খালি একটু তেঁতুল নিয়ে আসবেন। চলুন ডালটা বসিয়ে দিই, আর একদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই, আর আমি এদিকে আলু পোস্তর আলুটাও কেটে নেব। ডিম সিদ্ধটা ভাবলাম রান্নাঘরটা একটু গোছাবো। আমি ভাবলাম ও চলে যাবে, ফাঁকা হয়ে যাবে ঘর, রান্নাঘরটা একটু ভালো করে গোছাবো, রান্না টান্না করে নিয়ে রান্নাঘরটা গোছাবো। ও বাবা, ডিমটা বসিয়ে দিই সিদ্ধ। এখন ডিমের মধ্যে নুন দেওয়ার পর থেকে জানেন তো ডিম একদম ফাটে না। আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিল যে সুপ্রিয়া তুমি নুন দেবে, দেখবে ডিম আর ফাটবে না। সত্যি তাই, এক ফোঁটা ডিম আর ফাটে না। চলুন ডিমটা সিদ্ধ হোক। আর দুটো ডিম বসালাম, এই দুটো ডিম আমরা দুজনে খাবো, আমি আর তন্ময়। আর তিশানের জন্য ওকে ডিম ভেজে দেবো, ওকে গরম গরম ডিম ভেজে দেবো। ও আবার ভাজা ডিম খেতে খুব ভালোবাসে। ডালটা বসিয়ে দিই। পড়ে টোড়ে এসে থেকে সেই যে শুরু করেছে এখনও পর্যন্ত চলছে। তবে জানেন তো খুব চিৎকার করে কাঁদে না, কারণ জানে মা ধরলে একদম শেষ করে দেবে। আমি জানেন চট করে কিন্তু মারি না, কিন্তু যখন মারি একদম পুরো হাত পা ফুলিয়ে দিই মেরে। একদম বাচ্চাদের না মেরে কোনো কাজ হয় না। আমি তিশানকে খুব একটা মারি না, খালি ভালো মুখে বোঝাই। যখন দেখি যে না আমি 2-4 বার বোঝাবার পরেও ও সেই জিনিসগুলো আবার করে যাচ্ছে, তখন একদম ধরলে আর ছাড়ি না। মাথা পুরো একদম গরম হয়ে থাকে যে তোকে তো আমি ওয়ার্নিং দিচ্ছি, তারপরেও তুই কেন শুনছিস না। এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। যে ছেলে এসে আগেই বলে মা খেতে দাও, খিদে পেয়েছে, এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। আমি সমানে বলে যাচ্ছি যে প্রায় 11টা 11:30 বাজতে যায়, তুই কিছু খেয়ে নে, কিন্তু খায়নি, এখনো সেই গো মেরে শুয়ে আছে। এদিকে আলু পোস্তর আলুটা কেটে নিয়েছে, আর একটা পেঁয়াজ না ঘষে নিচ্ছি। ভেবেছিলাম যে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নেবো, তারপর ভাবলাম কি ধুর, দুটো ডিম তো অল্প একটু মশলা দিলেই হয়ে যায়। জানেন তো আগে প্রচুর মশলা দিয়ে রান্না করতাম, কিন্তু এখন তবুও একটু কমিয়েছি। আসলে কি বলুন তো, আন্দাজটা বুঝতে পারতাম না, রান্না করতে করতে এখন আন্দাজটা চলে এসেছে। এদিকে মুসুর ডালটা বসিয়ে দিলাম, আর ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে না ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা খালি দেখছি বারবার, জানেন গ্যাস যদি শেষ হয়ে যায় ব্যাস। আর কি বলুন তো, ইন্ডাকশানে রান্না করতে কোনো অসুবিধা নয়, কিন্তু আমার তো বাসন নেই সব কিছু, বিশেষ করে হাঁড়ি নেই যে আমি ভাতটা যে বসাবো। এদিকে রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো, অল্প কাঁচাও ভিজিয়েছি। রান্নাটা একটুখানি সেরে নিয়ে তারপরে বাথরুমে চলে যাব। কাচাকুচিগুলো না আগে করে নেবো, প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তন্ময় আসবে কিনা জানি না, ফোনও করেনি। ও আসলে আসুক, মোটামুটি 1:30টার ভেতরে আমার রান্না হয়ে যাবে। ভাতটা তো বসিয়েই দিয়েছি, ডাল হয়েই গেছে, আলু পোস্তটা করব। তবে খুব চিন্তায় আছি, কালকে রবিবার, আগামীকাল, আজকে যদি গ্যাসটা হতো দিয়ে যেত খুব ভালো হতো। একবার ফোন করব দেখি। তবে কালকে গ্যাস শেষ হয়ে গেল অতটা অসুবিধা হবে না, কারণ মাংস তো ইন্ডাকশানেই হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। কিন্তু ভাতের যেহেতু হাঁড়ি নেই তো, ওটাই একটা সমস্যা হয়ে গেছে। ওই গামলায় করে করে দুবার ধরে ভাত করতে হয়। আর এখন দেখুন আবার মেঘলা করে এলো। একটু আগে খাঁ রোদ উঠেছিল। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। গতকালকে যে চাদর তুলেছিলাম মায়ের ঘরের, সেটটা পুরো ভিজিয়ে দিয়েছি। বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার, চাদর একটা একটা করে সব কেচে নিই। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আলু পোস্তর আলু সিদ্ধ হয়ে গেছে, ডালও অনেকক্ষণ ফুটছিল, বন্ধ করে দিয়েছি। ভাবছি আলু পোস্তটা করে তারপরে যাব বাথরুমে। গতকাল রাত্রিরে কিচ্ছু রান্না বান্না করিনি, আলু সেদ্ধ ভাত করেছিলাম।
তন্ময় মাছের ঝোল ছিল, ওই দিয়ে মুড়ি খেয়েছে রাত্রিরে। আর আমরা 3 জনে মিলে আলু সেদ্ধ ভাত বাটার দিয়ে খেয়েছি। মা যে মাছ নিয়ে এসেছিলো ওখান থেকে 2-3টে মাছ ভেজেছিলাম, ব্যাস। গতকাল রাত্রিরে ব্লগই করিনি। ঘরটা শুকিয়ে যাক, আবার এখন কড়া রোদ উঠেছে, পাখাটা একটু জোরে দিয়ে দিই। সকাল থেকে কিচ্ছু খায়নি, সেই থেকে এসে থেকেই শুরু করেছে, 20খানা ফোন করছে আর কাঁদছে, আর মাথার কানের কাছে এরকম করছে, ভালোই লাগছে না। ওরা বলছে না নিয়ে যাবো না, আর এ বলছে হ্যাঁ আমি যাব। ওটা তুলে রাখ, পর্দাটা একটু খুলে দিই। কি গরম লাগছে, ঘর মুছলে না একটা কেমন গুমোট গরম লাগে। এই যে ঠাকুরের ফুল নিয়ে এসছে, হয়ে গেছে দেখুন, লেগে গেছে নিচে একদম। বাসনগুলো মাজছিলাম, একটু বন্ধ করে রেখে দিই গ্যাসটা, তাহলে নিচটা ছেড়ে যাবে। আর একটু শুকনো শুকনো করব। আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাতটা এখন না গ্যাসটা চালাবো না, আর একটু থাক তারপরে, কারণ গ্যাস একদম শেষের মুখে আমার। আর এদিকে কটা বাসন ছিল, মেজে নিয়েছি। চলুন এবারে যাব বাথরুমে কাচাকুচি করতে। কিষান এখনও না খেয়ে, এই কিছুক্ষণ আগে 2টো বিস্কুট খেলো খালি। ভাবুন তাহলে এইটুকু ছেলের কি তেজ। আপনাদেরকে বললাম যে অল্প একটু কাচাকুচি আছে, দেখছেন কতগুলো ভিজিয়েছি। আমারই 2-3খানা নাইটি আছে, নাইটিগুলো জানেন তো এখন খুব বেশি না কাচি না, ওই 1 সপ্তাহ 10 দিন ছাড়া ছাড়া কাচি। কেন বলুন তো, অনেক নাইটি আমার এই রোজ রোজ কেচে কেচে না পুরো রং চটে গেছে। নাইটিগুলো ভালো আছে, কিন্তু অতিরিক্ত কাচার জন্য পুরো রংটা একদম নষ্ট হয়ে গেছে। তাই জন্য মা বলছে যে নাইটি খুব একটা কাচবি না, তোর তো খুব একটা নোংরা হয় না, নোংরা হলে কাচলি সেটা ঠিক আছে। আর এই কাপ্তানগুলোকে জানেন ভেবেছি আমি কেচে একদম তুলে রেখে দেবো। গতকাল রাত্রিরে মা বলছে তুমি এই গরমের মধ্যেই মোটা নাইটিগুলো পরেছো, এগুলোকে তুলে রাখবো। চলুন কাচাকুচি হয়ে গেছে, এবারে ঝটপট করে মিলে দিই। তবে রান্নাঘরে এখনও কাজ আছে জানেন তো, রান্নাঘরে অনেকগুলো বাসন আছে, সেগুলো মাজবো। তারপরে টুকটাক এখনও রান্নাও আছে, এগুলোকে মিলে দিয়ে আসে। তিশানকে দেখুন সেই থেকে ওইভাবে শুয়ে আছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত আছে, এই হলো পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আজকে একটু ঘন করে করেছি। আর এই হলো 2টো ডিম কষা। তবে তিশান বলছে ডিমের ঝাল খাবে, ডিম ভাজা খাবে না, ওকে একটা দিয়ে দেবো আর তন্ময়কে একটা দিয়ে দেবো। আর এই হলো আলু পোস্ত, শুকনো শুকনো করে একদম, আজকে বেশি করে পেঁয়াজ দিয়েছি। এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। আমার এখনও স্নান হয়নি, 1টা বাজতে যায়। তিশানের স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। আর সকালে যে চাটা দেখুন এখানে রেখেছিলাম, এখনও পড়ে আছে, এখন 1টা বাজতে যায়। গরম করে ভাবছি খেয়ে নেবো। আর বাইরে একটু আগে পুরো কালো হয়ে এসেছিলো, আর কি হাওয়া দিচ্ছে ঠান্ডা, এখনও মেঘলা হয়ে আছে, তবে একটু আগে পুরো কালো হয়েছিল। ভাবলাম বোধহয় এই জোর বৃষ্টি নামবে, কোথায় নামলোই না। চলুন হ্যাঁ তিশানকে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, এই সবে ওর রাগ ভাঙলো। এখন আমার চোখটা প্রবলেম হচ্ছে, চোখ দুটো ব্যথা হয়ে যাচ্ছে এরকম। চলুন চোখের চশমা নিতে হবে। একটা ফিল্টার বললাম অর্ডার দেবো, সেটা আজকে দুপুরে দেবো অর্ডারটা। সকালে 2-4টে দেখেছি, আজকে দেবো অর্ডার। দুপুরবেলা শুবো, খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে একটু ফোন ঘাঁটবো, ওই তখনই দেবো। গতকাল রাত্রিরে মাকে বলেছিলাম লেবু আনতে, এই দেখুন 4টে লেবু নিয়ে এসছে, একটা কাটি। এখন গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগছে, আমিও খাই তিশানও খায়। আর এই লেবু দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় জানেন, ডাল দিয়ে একটু লেবু দিয়ে চটকে মাখলে ব্যাস, আর কিচ্ছু লাগে না। আমি তো ওই শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিই, তরকারি খুব কম নিই এখন। আর ডিমটা আমি ভেজে খেয়ে নেবো, তিশানকে এখান থেকে একটা ডিমের ঝাল দিয়ে দেবো। এখানে কাবলি ছোলা গতকালের ভেজানো, ভেবেছিলাম করব গতকালকেই, কিন্তু করা হয়নি, আজকে করব, বার করেছি, প্রেসারে বসাবো। তবে তার আগে চা করব, তন্ময় আসেনি, ওর খাবার দাবার সব পড়েই আছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর দেখুন 4:30 থেকে শুরু করেছে, ঘুম গাম হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর খালি ভয় দেখাচ্ছে, মাঝের মধ্যে এমন জোরে জোরে পড়ছে। কাপড় যা কেচেছিলাম সমস্ত ভিজে, খালি চাদরটাই যা একটু শুকিয়েছে। সকাল থেকে রোদও সেই রকম ওঠেনি, একবার করে রোদ উঠছে আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এই যে ছিটে ফোঁটা বৃষ্টি। তিশান বসে গেছে সন্ধে দিতে, আমি একটু টিভিটা চালিয়েছিলাম, ও বাবা
দেখি জোরে জোরে পড়ছে, না বাবা বন্ধ করে দিই বাবা। আমার জন্য 1 কাপ চা করি। আর আমি আর তিশান ভাবলাম একটু যাব বাজারে, সবজি বাজার করার আছে, তারপরে আগামীকালের মাংস কিনবো। তিশান একটু ফুচকা খাবে বললো, কিন্তু যা হচ্ছে ও বাবা। কাবলি ছোলাটা বসাবো, ও বাবা দেখছি 1 ফোঁটা নুন নেই জানেন। তিশানকে বললাম যে 2 প্যাকেট নুন এনে দে, চলো নুনটা ঢেলে দিই। আর তন্ময় চলে এসেছে। আর আমার চোখটা জানেন তো খুব প্রবলেম হচ্ছে, ঝাপসা লাগছে, কপাল চোখ দুটো পুরো ব্যথা বিষ হয়ে আছে, চোখের মণিগুলো যন্ত্রণা করছে। আর মনে হচ্ছে বাঁ চোখটাই গেছে, কেন বলুন তো, বাঁ চোখটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করতে হবে, পেস্ট করব। আর তন্ময় চলে এসছে, এখন বাজে 7:30, ওকে খেতে দিয়ে দিয়েছি। যা খাবার দাবার আছে কতটা কি নেয় দেখি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চলুন ময়দাটা মেখে নিই আগে, ময়দাটা মেখে খানিকক্ষণ রেখে দেবো, তারপরে কাবলি ছোলাটা করব। আজকে অনেকটা ভাত বেশি হয়ে গেছে, তন্ময় এখন খুব বেশি আর ভাত খেতে পারে না। আর কি বলুন তো, সারাদিন খেটে খুটে এসে সন্ধেবেলা খাওয়া যায়, দুপুরবেলা একটা শান্তিতে খেলো, সেটা একটা আলাদা ব্যাপার। অনেকটা ভাত আছে, 1 কৌটো ডাল আছে, অল্প একটু আলু পোস্ত আছে, থাক ওটা রবিবারে যদি খায় তাহলে বার করে নেবো, আর না হলে রাত্রিবেলা দেখি যদি নাই তো আলু পোস্তটা দিয়ে দেবো। এখানে কাবলি ছোলাটা বসাবো, কড়াতে তেল দিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে ফোড়ন আর দিইনি। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু বেশি দিলে ভালো হয়, কাবলি ছোলা না বেশি সিদ্ধ করা যায় না, কিন্তু ঘুগনির কড়াই দেখবেন একটু বেশি সিদ্ধ করলে অসুবিধা হয় না, কিন্তু কাবলি ছোলা কিন্তু একদম গোটা গোটা রাখতে হবে। তাই জন্য একটু মশলাটা মানে গ্রেভিটা একটু বেশি করব, যাতে খেতে ভালো লাগে। আর কড়াইগুলো দেখবেন এমনিই চেয়ে চেয়ে থাকে। মশলাটা এদিকে কষানো হচ্ছে, আমার জন্য এখানে 1 কাপ লিকার চা বসিয়েছি। আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য ভাবলাম কি দূর 1 কাপ চা খেয়েই নি। এখন বাজতে যায় প্রায় 8:30। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এইবারে কাবলি ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষাবো। আর অল্প করে একটু মিষ্টি দেবো, কাবলি ছোলা তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। একটুখানি কষিয়ে নিয়ে তারপরে চানা মশলা দেবো। চানা মশলা অবশ্যই দিতে হবে, না হলে খেতে একদম ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এইবারে অল্প করে জল দিলাম, খানিকক্ষণ ফুটুক, লাস্টে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। তো চলুন ওখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর দেখুন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, এইবারে পরোটাগুলো করব। আর কাঁড়িখানেক বাসন জমেছিল, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলাম এইটা কড়াইটা বসিয়ে দিয়ে। আর এদিকে আপনাদেরকে দেখাই হ্যাঁ কাবলি ছোলা কেমন হলো দেখতে। এই দেখুন কাবলি ছোলা একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিইনি আমি, কিন্তু চানা মশলা পুরো প্যাকেটটা দিয়েছিলাম, যেটা 5 টাকা করে যে প্যাকেটগুলো, ওইটা পুরোটা দিয়েছি। তন্ময়কে টেস্ট করতে দিয়েছিলাম, বললো ভালো হয়েছে। চলুন এবার পরোটাগুলো ভেজে নিই। এখন প্রায় 9টা বাজতে যায়, বাসনগুলো মাজতে অনেকটা টাইম লেগে গেল। আর এখন দেখুন একটা একটা করে পরোটা ভাজি বলে না এত খাস্তা হয় আর নরম হয় না, কি বলবো। আগে তো 3টে 4টে করে ভাজতাম, ওই জন্যই শক্ত হতো। চলুন রান্না বান্না হয়ে গেছে, এবারে একটু শোবো, তারপর তো খাওয়া দাওয়ার পালা। তো ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।